নিজের মেয়ের বয়সে একজনকে বিয়ে করে আনলো আমার স্বামী। আজ আমার 23 বছরের সাজানো সংসারে সতীনের প্রবেশ ঘটল। আমি অবাক হতেও ভুলে গেলাম। একবার তাকালাম আমজাদের দিকে। সে পাশে একজন সুন্দরী মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে নিশ্চিত মনে। বড় প্রশ্ন করতে ইচ্ছে করছিল তাকে, এই 23 বছর পর আমার মধ্যে কি এমন কমতি দেখলে যে অন্য নারীতে মন গেল। আমি প্রশ্ন করতে পারলাম না। আজ চারপাশ কেমন মলিন লাগছে। বাড়ির কেউ তাকে কিচ্ছু বলেনি, উল্টো নতুন বউ বরণে ব্যস্ত তারা। আমাকে সব মেনে নিতে বলছে। পরপুরুষ 4টা বিয়ে করতে পারে, আমাকে তো থাকতে দিচ্ছে, আমাকে তো তালাক দিচ্ছে না। আমি মানতে পারছি না এসব। তালাকের প্রসঙ্গ ওদিক থেকে উঠবেই বা কেন? আমি তো নিজের সবটা দিয়েছিলাম, নিজের দিক থেকে সঠিক ছিলাম। দোষ সে করেছে, আমি কেন ভোগ করবে এই দশা? আমার চোখের জল শুকিয়ে গেছে। পাগলামো করতে আর ইচ্ছে যাচ্ছে না। কার জন্য পাগলামো করব? সেই পুরুষের জন্য যে এখন অন্য কারো। ছি, এই পুরুষের সাথে আমি 23 বছর সংসার করেছি। একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আছে আমাদের, একটুও মাথায় রাখিনি আমজাদ। এত সব ভাবনা চিন্তা করতে করতে আয়শা নতমুখী হয়ে বসে থাকলো। মেয়েটা ভার্সিটিতে গেছে, বাড়ি এলে কি বলবে তাকে? মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। সকাল গড়িয়ে গেছে, গত রাতে বিয়ে করেছিল, আজ সকালে বউ এনেছে। এভাবেই ঠায় বসে রইল আয়েশা। চিন্তার শক্তি লোপ পাচ্ছে যে। বাবা মা ছোটবেলায় মারা গেছে, বড় হয়েছে মামার বাড়ি। সংসার জীবনের এই 23 বছর পর চাইলেও আর সেই মামা বাড়িতে যাওয়ার উপায় নেই আয়েশার। গিয়ে কি বলবে? আশ্রয় চাইবে? সম্ভব না তো। অস্থিরতা অনুভব করছে আয়েশা। ফোন উঠিয়ে কল লাগালো তার একমাত্র সহায়কে। ক্যাম্পাসের মাঠে বসে গল্প করছে অরুণী ও তাবাসসুম। তাবাসসুমের সাথে অরুণীর পরিচয় বছর 6 হয়েছে। যেমনটা দুধ ছাড়া অরুণী একজন ভীষণ ভালো শ্রোতা। কাজে যেখানেই যায় কিছু পার্মানেন্ট বন্ধু জুটে যায় তার। ক্যাম্পাসেও কিছু আছে, তবে সবচেয়ে ভালো সখী যেজন সে হচ্ছে তাবাসসুম। আজ তাবাসসুম তাকে বলছে, দোস্ত মাস্টার্সের একটা ভাই আছে বুঝছো, সে এত জোশ, দেখতে পুরাই সালমান শাহ। চুলগুলা এত সুন্দর করে সেট করা থাকে সব সময়, আমি তো পুরাই টাসকি খেয়ে যাই। যতবার সে তাকায় ততবার চোখ দুটো হাতে নিয়ে তার দিকে তাকায় থাকতে মন চায় রে দোস্ত। অরুণী হেসে ফেলে বলল, আচ্ছা আর কি করতে মন চায়? তাবাসসুম বলে, আর চুমু খেতে মন চায়। ঠোঁট দুটো চৌকা করো উম্মা। অরুণী মুখে হাত রেখে হেসে যাচ্ছে। তাবাসসুম পের বলল, বন্ধু সিরিয়াসলি সবাই তাকে এই যে বলে ডাকে, আমার তাকে এই যে বলে ডাকতে ইচ্ছে করে। দাঁড়া, প্রোফাইলটা ঘুরে দেখি। তাবাসসুম কথাটা বলে পড়লো বিফাকে। এখন কোত্থেকে আবার আইডি পাবে? নামটা তো জানে না। প্রায় 20 মিনিট ধরে ওর কাছে চেয়েছে, অবশেষে আইডির লিঙ্ক পেল। উৎফুল্ল মনে সে অরুণীকে বলল, আসো তোমাকে আমার ক্রাশ দেখাই, এই যে। অরুণী মুচকি হেসে এদিকে তাকালো। তাবাসসুম লিঙ্কে ঢুকতেই বলল, এই দেখ দেখ। অরুণী সর্বপ্রথম নজর গেল আইডির মালিকের নামটাতে। সে ঠোঁট চেপে ফেললো। তার আগে তাবাসসুমকে বলল, নাম দেখ তাবু। তাবাসসুম নাম দেখলো, সুন্দর করে লেখা, অনন্ত জলিলুদ্দিন। এটা কি না দেখলেই হতো না? তাবাসসুম দুঃখিত মনে বলল, আমি কিছু দেখতে পাইনি। আচ্ছা হ্যাঁ মেয়ে আন্দাহু। অরুণী হেসে ঢলে পড়লো তাবাসসুমের গায়ে। মেয়েটা এত মিষ্টি, এর সাথে থাকলে অরুণীর কোনো দুঃখ লাগে না। অরুণী হয়ে যে পৃথিবীর সবচেয়ে হাসি খুশি মেয়ে। কিছুক্ষণের মধ্যেই তার ফোনে কল এলি। স্ক্রিনে জলজল করছে নামটা, মামনি। অরুণী জলদি রিসিভ করে মিষ্টি করে বলল, হ্যাঁ মামনি বলো। ওপাশ থেকে আয়েশার থমকানো আওয়াজ এলো, কই তুই? নিষ্প্রাণ আওয়াজটা কাঁপছে। শুনতেই ভয় কে গেল অরুণী। চিন্তিত হয়ে বলল, ক্যাম্পাসে মামনি, তুমি ঠিক আছো? আয়শা এত কথা বলার পরিস্থিতিতে নেই এখন। দেহের বল ধরে রাখতেই হিমশিম খাচ্ছে সে। যে কোনো সময় জ্ঞান হারাতে পারে। কথা বলাটা এখন তার কাছে সবচেয়ে কঠিন কাজ। মুখে প্রচণ্ড রকম জড়তা কাজ করছে। বেশ কষ্টেই সে বলতে পারল, মা বাড়িতে আসতে পারবি? অরুণী সময় নিল না, তৎক্ষণাৎ প্রত্যুত্তর করলো, আসছি। কল কেটে তাবাসসুমকে বলল, বাড়ি যেতে হবে। থাক, কি হয়েছে জানি না, গেলেই বুঝতে পারবো। অরুণীর বাড়ি ফিরতে সময় লাগলো 8 ঘন্টা। বাড়ির প্রবেশ মুখেই কাকিদের কাছে জানতে পারলো বাবা বিয়ে করেছে আজ। হয়তো বিহম্বল হয়ে সেখানেই দাঁড়িয়ে গেল। পর মুহূর্তে দৌড়ে প্রবেশ করলো ভেতরে। সৌরাজ্জা আমজাদের কাছে গেল সে। মাথায় ঘুরপাক খেতে লাগলো। 8 ঘন্টা আগে কোন কলে মায়ের অমন নির্জীবতা।
এরপর অরণি যখন নিজের বাবার পাশে থাকা অল্প বয়সী মেয়েটাকে নিজের মায়ের জায়গায় দেখলো, পায়ের নিচ থেকে যেন তার মাটি সরে গেল। এটা তো হওয়ার কথা ছিল না, সম্ভব কি করে? তার ভাবা একটু রাগে, একটু কম কথা বলে, মিশুক না, চুপচাপ ও গম্ভীর স্বভাবের, সব ঠিক আছে, কিন্তু লুকিয়ে ছুরিয়ে আর একটা বিয়ে করার মতো নিকৃষ্ট লোক হিসেবে নিজের বাবাকে মানতে অরুণীর কষ্ট হচ্ছে। আজ সকালে তার বাবা যে মেয়েটিকে বিয়ে করে এনেছে তার নাম রোকসানা। রোকসানার বয়স 22, তার বয়সী। হরিণী অবাক চোখে মেয়েটিকে দেখলো, আর একটা বিয়ে করলো, কচি মেয়ে বিয়ে করলো। তার বাবা এমন ঘৃণ্য কাজ কি করে করতে পারলো? বসার ঘর থেকে তার বেডরুম দেখা যাচ্ছে, দরজা খোলা। আয়শা ওখানে বসে আছে নিষ্প্রাণ অবস্থায়। অরণি বড় শক্ত হৃদয়ের মেয়ে, সে মায়ের দিক থেকে চোখ সরিয়ে সোজা বাবার চোখে চোখ রাখলো, গম্ভীর মুখে প্রশ্ন করলো, কারণ? আমজাদ কিছু বলতে পারলো না, কোন মুখে কি বলবে সেটাও বুঝলো না। পুরো দুনিয়ার সামনে শক্ত সমর্থ লোকটা মেয়ের কাছে খানিকটা দুর্বলই বটে, কিন্তু একটা ছেলের অভাব যে এই বয়সে এসেও খুব টের পাচ্ছে, সে কথাটাও এভাবে বলা যায় না। অনেক চিন্তা করে গ্রামে বেড়ে ওঠা রোকসানাকে বিয়ে করেছে সে। আমজাদকে চুপ থাকতে দেখে অরুণী রাগে দিকবিদিক হয়ে শূন্য হয়ে পড়ল। উচ্চস্বরে জিজ্ঞেস করলো, অনুমতি নিয়েছিলেন নিজের প্রথম স্ত্রীর? নিয়েছিলে? অনুমতি নেওয়া তো দূর, জানায়নি অবধি আমজাদ। পাশ থেকে দাদি ধমকে উঠল অরণিকে, বাপের সাথে এমনি বেয়াদবের মতো কথা কইতে শিখছিস কার থেকে? অসভ্য, চুপ করে থাক। অরণি আরও সেতে গেল, রক্তলাল চোখে দাদিকে বলল, বেয়াদব অসভ্য তো তুমি আর তোমার ছেলে। ছেলেকে শিক্ষা দাওনি ঠিকঠাক, আমার মায়ের সাথে অন্যায় করেছে সে, আর আমাকে চুপ থাকতে বলছো? দাদি ভয়কে গেল অরণির কথা বলার ধরন শুনে। এভাবে মেয়েটা কোনোদিন কারোর সাথে কথা বলেনি তো। কাকিরাও কিছুটা ভয় পাচ্ছে এবার। অরণি সকলকে দেখে নিয়ে আমজাদকে ফের বলল, কতখানি ঘৃণিত কাজ করেছে তুমি জানো? তুমি পাপ করেছে সেটা জানো। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজ করেছো তুমি তোমার স্ত্রীকে সর্বোচ্চ কষ্ট দিয়েছ, তুমি ক্ষমার অযোগ্য, তুমি নিকৃষ্ট। অরণি কথাগুলো বলে বড় বড় পায়ে রুমে প্রবেশ করলো। খাটে পা গুটিয়ে বসে আছে আয়েশা, পরনে তার কালো ফাড়ের নীল শাড়ি এলোমেলো হয়ে আছে। অরণি সামনে দাঁড়িয়ে আয়েশাকে জড়িয়ে ধরলো, মায়ের মাথাটা নিজের বুকে আগলে নিয়ে চুপচাপ দাঁড়ালো, মাথায় হাত বুলিয়ে বলল, মামনি আমি আছি, আর কাউকে লাগবে না আমাদের। লাগবে কি বলো? আয়েশা কিছু বলতে পারল না, তার কান্না পেয়ে যাচ্ছে। অরণি আবারও বলল, তোমার দিক থেকে তুমি ঠিক ছিলে, অন্যায় সে করেছে, তুমি কেন কষ্ট পাবে মামনি? মেয়ের কাছে এমন আহ্লাদ পেয়ে আয়েশা ফুপিয়ে কেঁদে উঠল। অরণি আরও শক্ত করে আয়েশাকে জড়িয়ে ধরল। আয়েশা এতক্ষণে একটু শান্তি পেল। মরুভূমির মতো উত্তপ্ত হৃদয়ে তার এক ফসলা বৃষ্টি নামলো। এই তো আশ্রয় তার, এটুকু দিয়েই বাকি জীবনটা কাটিয়ে ফেলবে সে নিশ্চিত। অনেকটা সময় অরণি মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে গেল। আয়েশার কান্না থেমে গেছে, ফোপাচ্ছে একটু পর পর। অরণি ডাকলো তাকে, মামনি। কিছু প্রশ্ন করতে চাই, উত্তর দেওয়ার পরিস্থিতিতে আছো কি? আছে। অরণি আয়েশাকে ছেড়ে দাঁড়ালো, এরপর হাঁটু মুড়ে ফ্লোরে বসলো। আয়েশার দুই হাত নিজের দুই হাতে ধরে জিজ্ঞেস করলো, মামনি তুমি কি এখনো তার সংসার করতে চাও? থমকালো আয়েশা, জল ছলছল চোখে তাকালো মেয়ের দিকে, কাঁপা কাঁপা ঠোঁটে ভিড় করলো, চাই না। তুমি কি তাকে কোনো শাস্তি দিতে চাও? তুমি চাইলে আইনি সহায়তা নিতে পারি আমরা। চাই না। মাফ করে দিতে চাও? না। কি চাও? এসব থেকে মুক্তি চাই। যতদিন বেঁচে আছি এই লোকের মুখ দেখতে চাই না। তুমি নিশ্চিত? হ্যাঁ। অরণি আয়েশার দুই হাত নিজের গালে ঠেকিয়ে ফেলল। তাই হবে, তুমি আস্থা রাখো আমার উপর। আয়েশা মাথা নাড়ল। অরণি উঠে লাগেজ বের করে আয়েশাকে বলল, মামনি প্রয়োজনীয় সব গুছিয়ে নাও। আর হ্যাঁ, শুধু আমি তোমাকে যা কিনে দিয়েছি এবং বাপের বাড়ি থেকে যা নিয়ে এসেছিলে তাই গোছাও। এই লোকের একটা সুতাও নেবে না। আয়েশা পুনরায় মাথা নেড়ে লাগেজ গোছাতে লাগলো। অরণিও নিজের সবটা গুছিয়ে নিল। সব শেষে 20 মিনিটের মধ্যে তারা রুম থেকে বেরোলো। অরণি এক হাতে নিজের মায়ের হাত ধরে রেখেছে। মাকে নিয়ে বাবার মুখোমুখি দাঁড়ালো সে। শক্ত গলায় বলল, খুব শীঘ্রই তালাকের ব্যবস্থা করা হবে। আপনার ও আপনার সকল সম্পত্তির উপর থেকে আমিও আমার মা সব ধরনের দাবি তুলে নিলাম।
প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে হয় না। আপনার বিয়েও বৈধ হয়নি। তালাকের পর পুনরায় বিয়ে করে নেবেন। শুভকামনা। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ অনিশ্চিত জীবন ব্যবস্থা নিয়ে মায়ের সাথে বাড়ি থেকে বেরিয়ে এলো অরণি। এখন কোথায় যাবে, কি করবে, কিভাবে থাকবে? কিচ্ছু জানে না সে। শুধু একটা কথাই তার মাথায় গেঁথে আছে, যারা তার মাকে এত কষ্ট দিয়েছে তাদের কাছে আর এক মুহূর্তও নয়। অরণি একটা সিএনজি ডেকে নিল ঢাকার একটা স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার দরুন টিউশনের ডিমান্ড বেশি। অরণ্য 2জন ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টকে সে পড়ায়, তাতে ভালোই একটা অ্যামাউন্ট আসে। অন্যদিকে অরণি একজন ফ্রিল্যান্সারও। ইন্টারমিডিয়েট শেষে শখ করে কোর্স করেছিল, এরপর তার এফোর্ট এখন মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে। ক্লায়েন্টদের কাছে তার ডিমান্ড ভালো, মান্থলি আর্নিং যথেষ্ট। ঢাকা শহরে এ টাকার সংসার চালানো কষ্টসাধ্য নয়। এখানটায় এসে অরণি বুক ভরে শ্বাস টানল। ভাগ্যে সে নিজেকে চালাতে সক্ষম, ভাগ্যে আর্নিং সোর্স সে রেখেছিল, নয়তো এখন কি করত? প্রতিটা মেয়েরই উচিত বসে বসে সময় অপচয় না করে সে সময়টাকে কাজে লাগানো। যে বিষয়ে আগ্রহী সে সেটাকে নিজেকে দক্ষ করা। দক্ষতা অভিজ্ঞতা চেয়ে বেশি উপকারী। এদিকে ভবিষ্যতের নিশ্চয়তা কেউ দিতে পারে না, কেউ বর্তমানে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে সুসজ্জিত করতে পারে না। অরণি ভীষণ সুন্দর একটা দিক ছিল, সে বসে থাকেনি, সে কাজ করেছে, সে খেটেছে। অরণি তার মাকে নিয়ে সিএনজিতে করে তাবাসসুমের বাসায় চলে গেল। তাবাসসুমের বাসায় শেওড়াপাড়ায়। অরণি তাকে কল দিয়ে সংক্ষেপে কিছুটা জানালো, এরপর বলল, আমি তোর বাসায় আসছি। তাবাসসুম উদ্বিগ্ন হয়ে বলল, তুই আন্টিকে নিয়ে আমার বাসায়ই আয়, যতদিন খুশি থাকবি। অরণি বাসায় পৌঁছাতেই তাবাসসুমের মা হেনা শরবত করে এনে দিল ওদের জন্য। আয়েশা বড় চুপচাপ হয়ে আছে। তাবাসসুম যতটা জানতো মাকে বলেছিল, তাই হেনা বুঝতে পারছে সে নিজেও খুব কষ্ট পেয়েছে অরণিদের এমন অবস্থা শুনে। হাপিত্যেশও করেছে। অরণি বহু কষ্টে আয়েশাকে কিছু খাওয়ালো, এরপর আয়েশাকে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে ধীরে ক্লান্ত শরীরটা নেতিয়ে আসে। আয়েশা অরণির টুকটাক কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। এদিক দিয়ে একটু আরাম বোধ করার পর অরণি তাবাসসুমকে বললাম, একটু বেরোবো, মায়ের খেয়াল রাখিস। কই যাবি? বাসা খুঁজতে। তাবাসসুম ও তার মা ভীষণ নারাজ তার এমন কথায়। এখনই কেন এত ব্যস্ত হতে হবে অরণিকে? অথচ অরণি বুঝিয়ে পারছে না তার মাকে সে সম্পূর্ণ নিজ দায়িত্বে বাড়ির বাইরে বের করেছে, তাই থাকা, খাওয়া, পড়ার দায়িত্ব তাকেই নিতে হবে। অন্য কারো সাহায্য নিয়ে চলতে অরণির আত্মঘুরিমায় বড় বাঁধবে। অরণি বুঝিয়ে শুনিয়ে বেরিয়ে এলো। তারপর খুঁজতে লাগলো বাসস্থান। মাসের এই অর্ধেকে সে কোথাও তার যেমনটা লাগবে তেমন কোনো খালি বাসা সে খুঁজে পাচ্ছে না। পাওয়াটাও সহজ নয়। দুপুরে থেকে খুঁজে যাচ্ছে, এখন সন্ধ্যা নামবে বলে প্রচণ্ড ক্লান্ত শরীর আর চলছে না। এমন সময় কাজীপাড়ায় একটু ভেতরের দিকের গলিতে একটা বাসা সে খুঁজে পেল। যানবাহনের আওয়াজ এদিকে আসে না। আর অরণি বড় আশা নিয়ে টুলেটের দিকে তাকালো। লেখা আছে ফ্ল্যাট বাসা ভাড়া হবে, একটা বেডরুম, একটা ডাইনিং রুম, বারান্দা, ডাইনিং, বাথ, কিচেন সব মিলিয়ে তার যেমনটা সে তেমনি। সে ভেতরে প্রবেশ করলো। কেয়ারটেকারের কাছে জানতে পারলো বাসা খালি আছে। একটা ইমার্জেন্সি অর্ধমাসে শিফট হয়েছে এই বাসায় থাকা লোকটা। অরণি চাইলে উঠতে পারে 3তলা বাড়ির 3য় তলার সুসজ্জিত ছাদ, আর তার পাশে এই ফ্ল্যাট। দ্বিতীয় তলায় বাড়িওয়ালা থাকে, বাকি 3টা ফ্ল্যাটে অন্যান্য ভাড়াটিয়া। নিচতলায় গ্যারেজ, ছাদ সংলগ্ন হয় ফ্ল্যাটটাও সুন্দর। অরণি তৎক্ষণাৎ অ্যাডভান্স করতে চাইল। কেয়ারটেকার জানালো 2 মাসের ভাড়া অ্যাডভান্স পে করতে হবে। অরণি পড়ল বিপাকে। তার কাছে এই মুহূর্তে ক্যাশ আছে 15,000 টাকা। এখন গিয়ে টাকা উঠিয়ে আবার এসে পে করতে ইচ্ছে করছে না। তাছাড়া 2 মাসের ভাড়া দেওয়ায় কিছুটা সংকটে পড়তে হবে এই মাসে, এমনিতেও খরচ অনেক। তাই সে 1 মাসের ভাড়া দিতে চাইল। কেয়ারটেকার এতে রাজি না হয় অরণি বলল, আমি কি বাড়িওয়ালার সাথে কথা বলতে পারি? পারেন। কেয়ারটেকার ওকে বাড়িওয়ালার নম্বর দিল। বাড়ির মালিক বাড়িতে নেই, থাকে না তারা এখানে। অরণি নাম্বারটায় কল লাগালো। 3বার রিং হওয়ার পর একজন রিসিভ করলো। অরণি সালাম দিয়ে বলল, আপনার বাসায় 3য় তলায় যে ফ্ল্যাটটা খালি পড়ে আছে, আমি সেটাই উঠতে চাইছি আজ। এখন চাচা বলছেন যে 2 মাসের ভাড়া আগে পে করতে হবে। আমি যদি 1 মাসেরটা আজ করি এবং মাসের ভাড়া প্রতি মাসের শুরুতে দেই, তাহলে হবে না? কলের ওপাশের ব্যক্তি অরণির এক নাগাড়ে বলা এতগুলো কথা শুনে খানিকটা থমকালো।
একটু সময় নিয়ে আসলে মাথা নাড়লো, ছোট্ট করে বলল ওকে। বড় করে দম নিয়ে অরুণী বলল থ্যাংক ইউ। অরুণী কল কেটে দিল। এরপর বাসা ভাড়া নেওয়ার চুক্তিপত্রটা পূরণ করে কেয়ারটেকারের হাতে 1 মাসের ভাড়া সহ নিজের আইডেন্টিটি কার্ডের কপি আর যা যা প্রয়োজন সব গুছিয়ে দিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। থাকার ব্যবস্থা করা শেষ, এখন প্রয়োজনীয় সামগ্রী লাগবে। সব প্রয়োজন বাবা মেটাতে বলে নিজের উপার্জিত টাকা আর খরচ হতো না। মাঝে মধ্যে শখ করে মাকে এটা সেটা কিনে দিত, নিজে কিন্তু সেটুকুতে শখ তো ফুরিয়ে যায়নি। অরুণীর ব্যাংক অ্যাকাউন্টে তাই একটা ভালো অ্যামাউন্ট জমা আছে। সে টাকা উঠিয়ে নিল। খাট, আলমারি, ড্রেসিং মিরর, তোষক, চাদর, পর্দা, ফ্যান, লাইট, থালা বাসন, চাল ডাল, মশলা, তরকারি সহ যা যা খুব জরুরি অরুণী পাশের কয়েকটা দোকান থেকে তা কিনে নিল। বাকি সব আস্তে ধীরে নেওয়া যাবে। আর কিছুক্ষণের ভিতরে সব নিয়ে এই নতুন বাসায় হাজির হলো সে। যারা ফার্নিচার নিয়ে এসেছিল তাদের দিয়ে জায়গা মতো সব রাখলো। সব গোছাতে গোছাতে বাজলো রাত 9:30। পরনে নীল রঙের গোল জামা, গেমে গায়ের সাথে লিপটে আছে। খোঁপায় বাঁধা চুল মাথার উপরে আট করে বাঁধা, পুরো মুখ ক্লান্তিতে কালো হয়ে আছে। তার উপর সারাদিনে না খাওয়া। অরণি বেডরুম, কিচেন সব দিকে দৌড়াদৌড়ি করছে। এক ফাঁকে ভুলেই গেছে দরজা খোলা। ইফতি হাতে একটা আইডি কার্ডের কপি নিয়ে ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। কার্ডে একটা মিষ্টি দেখতে মেয়ের ছবি। সাধারণত ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের ছবি ভালো আসে না, তবে এতে ভালো দেখা যাচ্ছে। নাম আঞ্জুমান অরণি। ইফতিকে যখন কেয়ারটেকার করিম বলে স্যার বাড়িতে তো আজই মাইয়াটা উঠতে চাই, কি করুম, আমার সুবিধা লাগতেছে না, এমনি না যায় না, না শুই না, ভাড়া দেন কি ঠিক হইল? মেয়েটার অমন ক্লান্ত আওয়াজে অতগুলো কথা শুনে ইফতি নিশ্চিত মনে বলল মেয়েটার প্রয়োজন হয়তো। আর এনআইডি অ্যাড্রেস সব দিয়েছে, আমি এলেই না হয় বাকি সব দেখে নেব। করিম আর এতে কিছু বলেনি। ইফতি কাজ শেষে তাই এই বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে হাতে 1 কাপ দোয়া ওঠানো কফি নিয়ে ছাদে এসে সে দাঁড়িয়ে আছে এবং কফির দেওয়া অরুণের কার্ডের কফিটা দেখছে। ছাদে ওঠার সময় চোখ অবশ্য ফ্ল্যাটের ভিতরে গিয়েছিল। মেয়েটাকে অনমনে কাজ করতে দেখে চোখ সরিয়ে নিয়েছিল তখনই, কিন্তু কথা বলা জরুরি। অনেক সময় হয়েছে ছাদে আসার। সে কফির মগটা রেলিংয়ের ওপর রেখে পকেটে হাত গুজে লম্বা লম্বা পায়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেল। ফ্ল্যাটের ভেতরে না তাকিয়ে দরজায় নক করলো অরুণী। তরিতে এদিকে ঘুরলো, গায়ের ওড়না ঠিক করে এগিয়ে এলো। ওই পাশে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে রইল ইফতির দিকে। অরণি যখন তার মুখোমুখি দাঁড়ালো, ইফতি চোখ তুলে তাকালো। তখন সারাদিনের অনাহার, মাথার উপর এত এত চিন্তা, ক্লান্তি সব মিলিয়ে অরণিকে যেমনটা দেখাচ্ছে তা বলা বাহুল্য। ছোট্ট শরীরটা দাঁড়িয়ে থাকারও জোর নেই, তবুও শরীরের সাথে মনের জেদ চলছে তার। সেই জেদ দেখিয়ে কখনো কাজ করে যাচ্ছে। সাধারণ অপরাধীরা চোখে চোখ রেখে কথা বলতে পারে না, চোখের পাতা কাঁপে তাদের। ইফতি বিষয়টা বোঝো। অরণিকে পরীক্ষা করতে কিংবা এমনি ইচ্ছে করছে বলেই হয়তো তার দিকে ইফতি স্থির দৃষ্টি তাকালো। গলায় গাম্ভীর্যের শতভাগ স্পর্শ রেখে বলল, আমি ইফতেখার মাহমুদ। অরণি খুব বলতে ইচ্ছে করলো, ও আচ্ছা, সুন্দর নাম। সাধারণত অপরাধীরা চোখে চোখ রেখে কথা বলতে পারে না। অরণিকে পরীক্ষা করতে কিংবা এমনিতেই ইচ্ছে করে বলেই হয়তো তার দিকে ইফতি স্থির দৃষ্টি তাকালো। গলায় গাম্ভীর্যের শতভাগ স্পর্শ রেখে বলল, আমি ইফতেখার মাহমুদ। অরণি খুব বলতে ইচ্ছে করলো, ও আচ্ছা, সুন্দর নাম, অথচ পরিস্থিতির সাথে যাচ্ছে না, যাবে না বলে এমন কথা সুন্দরী অরণি বলতে পারল না। বরঞ্চ তাকালো চোখের দিকে। অরণির চোখের দৃষ্টি আরও অধিক স্থির, নড়বড়ে নয়, গলার আওয়াজও অসম্ভব দৃঢ়তার সাথে সে বলল, সন্ধ্যায় আপনাকেই কল করেছিলাম। হ্যাঁ, বিস্তারিত আলোচনা প্রয়োজন। পুরো দুনিয়া এখন অরণির কাছে অবসন্ন লাগছে। খিদে পেট জ্বালা করছে। সে সব গোছানো প্রায় শেষ, রান্নাও হয়ে এসেছে। মাকে এনেই খাবে একসাথে। এই অবস্থায় বিস্তর আলোচনার শক্তি তার নেই। শান্ত গলায় বলল, আমি প্রচণ্ড টায়ার্ড আর অনেক কাজ বাকি। ক্যান ইউ টক টুমোরো প্লিজ? কি অবলীলায় নিজের পরিস্থিতিটা জানালো অরণি। জড়তা ও সংকোচের দোহাই দিয়ে বেশিরভাগ মানুষই না বলতে পারে না। অরণির না বলতে জড়ত্ব কাজ করে না। ব্যাপারটা প্রশংসনীয়। ইফতি কিছুক্ষণ চুপ থেকে বলল, শিওর।
অরণ্য স্বস্তির শ্বাস ফেলল। ইপ্তি চলে যেতে সে রান্না শেষ করে শাওয়ার নিয়ে নিল। এক্সট্রা জামা কাঁধ ব্যাগে থাকে তার। একটু ফ্রেশ লাগলে সে রিক্সা নিয়ে বের হয়ে গেল তাবাসসুমের বাসার উদ্দেশ্যে। মাকে নিয়ে আসতে হবে এখন। রাত 11:30টার দিকে সময় বারান্দায় রাখা সোফায় গা এলিয়ে বসে সিগারেট টানছে ইপ্তি। পরনে টি শার্ট, ট্রাউজার, সদ্য শাওয়ার নেওয়া ভেজা চুলগুলো কপালে লেপটে আছে। চোখ দুটো বন্ধ করে এক নাগারে কয়টা যে সিগারেট শেষ করলো ইপ্তি জানে না। কখনো হিসেবও রাখে না। রিক্সার টুংটাং শব্দে তার ঘোর কাটে, মাথা ঘুরিয়ে ওদিকে তাকানোর ইচ্ছেটা তার হলো না। একাকিত্বে খুব জ্বালাচ্ছে আজ তাকে। সব কিছু বিষণ্ণ লাগছে। বোধ হয় না দুনিয়ার কোনো চমকি এখন তাকে উৎফুল্ল করতে পারবে, অথচ বোধ না হওয়া জিনিসটা ঘটল। কিছুক্ষণ পর একটা মেয়েলি আওয়াজ তার কানে এলো। মামনি, সাবধানে নামো। আওয়াজটা মোটা নাকি চিকন তা বিশেষ বোঝা যাচ্ছে না, তবে মিষ্টস্তনে নমনীয়তা আছে শতবাদ। ইপ্তি না চাইতে এবার সামান্য তাকালো ওদিকে। অরণির সাথে একজন চুল্লিসর্দ মহিলাকে দেখতে পেল। দুজনের চেহারার গঠন বেশি শতাংশ মিল। এক দেখায় বলে দেওয়া যায় এরা মা মেয়ে। এতে বাবার প্রয়োজন পড়ে না। শুধু যে দুজনের চেহারাতেই মিল লক্ষ্য করা যাচ্ছে এমনটা না, মুখাবের অভিব্যক্তির শতভাগ মিলে যাচ্ছে, যেন তারা দুজনেই এই পৃথিবীর উপর নাখোশ, এই সমাজ ব্যবস্থার উপরে নারাজ। বরাবরই লক্ষ্য করা যায় মায়েরা তাদের সন্তানদের ঢাল হয়ে দাঁড়ায়, সবসময় আগলে রাখে। এবার কিছুটা ভিন্ন ঘটনা দেখা গেল। মেয়ে তার মায়ের ঢাল হয়েছে, মাকে আগলে রাখছে। এক হাতে লাগেজ ও অন্য হাতে মাকে জড়িয়ে নিয়ে সে হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করলো। মেয়েটাকে দেখে মনে হচ্ছে বয়স খুব একটা নয়, অথচ পুরো পৃথিবীর দায়িত্ব কাঁধে নিয়ে রেখেছে যেন। ভীষণ গভীর মনোযোগ। এত কিছু খুব সহজে লক্ষ্য করলে ইপ্তি। ঠোঁটের বাস থেকে সিগারেট সরিয়ে ধোঁয়া ছাড়লো। ভাগিনী একটা। মাকে নিয়ে অরণ্যী যখন নতুন ফ্ল্যাটে প্রবেশ করলো, বড় করে শ্বাস টেনে প্রশস্ত হেসে বলল, তোমার নিজের সংসার এটা, আমার আর তোমার বাড়ি, একটু সাজিয়ে গুছিয়ে নিয়েই চলো। জল ছলছল চোখে তাকালো আয়শা অরণ্যীর দিকে। আজ সকালে পাওয়া আঘাতটা তাকে বড় মলিন করে ফেলেছে। কোনো অনুভূতি ঠিকঠাক প্রকাশ করতে পারছে শুধু অবাক হতে চোখে জল আসে মাঝে সাঝে। এছাড়া বিশেষ কোনো প্রতিক্রিয়া তার মাঝে দেখা যাচ্ছে না। অরণ্যী আয়েশাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে এনে বেডরুমে বসালো। এরপর ফ্রেশ হয়ে নিয়ে রান্না করে রেখে যাওয়া খাবার অরণ্যী থালা ভরে এনে আয়েশাকে বলল, মামনি খিদে পেয়েছে, খাইয়ে দেবে? আয়েশা মেয়েকে খাইয়ে দিল। সারাদিনে না খাওয়া অরণ্যী একটু বেশিই খেলো এখন। আয়েশাকেও খেতে বলল। খাওয়া শেষে অরণ্যী আয়েশাকে ঘুম পাড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। জীবন তাকে কোন মোড়ে এনে দাঁড় করিয়েছে সে ভাবতে লাগলো। দায়িত্ববোধ বেড়েছে তার। আগামীকাল মাকে নিয়ে বেরোতে হবে। একটা সংসারে কি কি প্রয়োজন তাতে অরণ্যের সম্পূর্ণ ধারণা নেই। অন্যদিকে আয়েশাকে ব্যস্ত রাখা এখন ভীষণ প্রয়োজন। হুট করে কোত্থেকে যেন সিগারেটের ধোঁয়া উড়ে এলো। অরণ্যী কেসে উঠল শব্দ করে। সিগারেটের ধোঁয়া তার সহ্য হয় না। মাথা গোড়ায় বমি পায়। কাশির শব্দ শুনতে পেয়ে সোফায় গা এলিয়ে বসে থাকে ইপ্তি মাথা তুলল। আলস্যতায় ঘাড় নেড়ে ঠিক উপরতলায় আড়াআড়িভাবে অবস্থান নেওয়া বারান্দাটায় তাকালো। একটা সদ্য চেনা জানা সুন্দরী অপরিচিতাকে দেখতে পেল সে। মেয়েটির পরনে সাদা কামিজ, সাদা পায়জামা। সে কাশছে। ইপ্তি তাকিয়ে থাকতে থাকতে সেকেন্ড 5 মধ্যেই রুমের ভেতর প্রবেশ করে পট করে বারান্দায় থাই গ্লাস আটকে ফেললো অরণ্যী। ইপ্তি ওদিক থেকে দৃষ্টি সরিয়ে তার মধ্যমা তার তর্জনীর বাজে গুজে রাখা সিগারেটটার দিকে তাকালো। ঠোঁটে উল্টে বলল, স্মোকও করতে পারবো না আজ অফ ডে। অরণ্যী আয়েশাকে নিয়ে সকালে বেরোলো, দুপুরের আগেই ফিরে এলো। সঙ্গে আনলো এত জিনিস। গেটের কাছে আসতেই করিম এগিয়ে এসে জিনিসপত্র উপরে নিয়ে যেতে সাহায্য করলো। গত রাত্রে ইপ্তি তাকে বলেছে, করিম চাচা শোনো, মেয়েরা মানসিক দিক থেকে পাথর হলেও শারীরিক দিক দিয়ে অত স্ট্রং নয়। পুরো সহায়তা প্রয়োজন তাদের। তুমি পারলে বাজার টাজারের ব্যাগ প্লাটে উঠিয়ে দিয়ে এসো। করিম তার কথা শুনেছে। ইপ্তি বিষয়টা লক্ষ্য করে খানিকটা প্রসন্নই হলো। বিকেলের দিকে অরণ্যী আয়েশাকে নিয়ে তার ফ্ল্যাটে এলো। ইপ্তি বিভিন্ন প্রশ্ন করলো, কোথায় পড়ছে, কি করছে, কোথায় থাকতো আগে, কেন হঠাৎ বাসা ভাড়া নেওয়া। উপরে যতটা বলা সম্ভব অরণ্যী বলেছে। এমন অপরিচিত এক ব্যক্তিকে বিস্তারিত বলতে অরণ্যীর ভাদে। সুখকর তো কিছু নয়, পরলোকটা না ভেবে নেয় সহানুভূতি নিতে এসব বলছে সে। এছাড়া অরণ্যী অন্তর্মুখী চরিত্রের মেয়ে।
এতই সহজে নাকি নিজের জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি মুখে বিশ্লেষণ করা? ইপ্তি অরণিকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। একটা মেয়ে এতখানি অন্যরকম কি করে হতে পারে? অরণিকে দেখে মনে হচ্ছে না সে রক্তে মাংস গড়া মানুষ। খুব করে মনে হচ্ছে এই মেয়েটা কংক্রিটের তৈরি। অল্পক্ষণের ভেতরেই অরণি আয়েশাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। দরজার সামনে দাঁড়িয়ে ইপ্তিকে জিজ্ঞেস করলো, আমরা না হয় এক ইউনিভার্সাল সমস্যা, তাই মাকে নিয়ে একা থাকছি, কিন্তু আপনি কেন? অরণির প্রশ্ন করার ধরন শুনে ইপ্তি না চাইতে হেসে ফেলল। চোখে হেসে উত্তর দিল, ম্যাডাম, আমার ইউনিভার্সের গোটাটাই সমস্যা, তাই একা থাকি। অরণি আর কিছু বলল না, মাকে নিয়ে ফ্ল্যাটে চলে এলো। আয়েশা অরণিকে এবার জিজ্ঞেস করলো, তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না মা? অরণি মুচকি এসে আয়েশার এক হাত ধরে বলল, আমাকে তৈরি করতে তোমারও অনেক কষ্ট করতে হয়েছিল মামুনি। আয়েশা নিজের মেয়েকে নিয়ে গর্ব করত আগে থেকে। তার মেয়ে সেরা পড়াশোনায়, সৃজনশীলতায় ও অন্যান্য অনেক দিকেও। এসব নিয়ে যখন এলাকায় ভাবিদের বলতো, তারা সামনে প্রশংসা করলেও আড়ালে প্রচণ্ড হিংসে জ্বলে যেত। তারা বলতো, মেয়ে মানুষ বিয়ে দিলেই পরের বাড়ি চলে যাবে, তখন তোমাদের দেখবে কে? একটা ছেলেও তো নেই, এখনই একটু একটু করে ভবিষ্যতের জন্য টাকা পয়সা গুছিয়ে রাখো। আবার বলতো, মেয়ে মানুষকে এত পড়িয়ে কী লাভ, সেই তো পরের বাড়িতেই পাঠিয়ে দিবে, চাকরি করলেও পরের বাড়িতেই খরচা করবে, তোমাদের দিকে তাকিয়েও দেখবে না। এর চেয়ে মেয়ের উপরে এত খরচ করো না, বয়স হয়েছে, বিয়ে দিয়ে দাও। আয়েশা প্রতিবাদ করে বলতো, আমার মেয়েকে আমি পড়াবো, আমি দুনিয়াবি শেখাবো, আমি মাথায় তুলে রাখবো, মেয়ের প্রতি আস্থা আছে আমার। বড় শেষ করে একজন এ কথায় প্রত্যুত্তরে একবার বলেছিল, দুধে দেওয়া তুলসী পাতারাও বাপ মায়ের মুখে চুলকানি মারে। আয়েশা তা বিশ্বাস করতে পারেনি, বিশ্বাস করেও না। নিজের অনুরূপ তার মেয়ে কেন ব্যতিক্রম কিছু ঘটাবে? নিশ্চয় শুদ্ধতা ও পবিত্রতা, ন্যায়পরায়ণতা তার মেয়ে কোনো রকম কলঙ্ক লাগাবে না। আয়েশা অরণির দিকে তাকিয়ে বলল, অন্য কোনো মেয়ে কখনোই এভাবে মায়ের সুখের দায়িত্ব নেয় না। অরণি হাসি মুখ চুড়িয়ে গেল, চোখ দুটো ছোট এলো। সে ভীষণ খুশি মনে বলল, অল ক্রেডিট গোজ টু ইউ, আমাকে তুমি এভাবেই তৈরি করেছ। আয়েশার প্রচণ্ড সুখ অনুভব করলো। স্ত্রী হিসেবে যেমন তেমন, মা হিসেবে সে জিতে গেছে। এই কথা ভাবলেও যেন মন বাগিচায় ভ্রমরে গান গায় আমোদিত হয়। এমন সময় হুট করেই কলিং বেল বাজায়। সামান্য ভয়কে উঠল আয়েশা। হাসি নিভে এলো অরণির, সরু চোখে তাকালো দরজার দিকে। এ বাসায় তো কারো আসার কথা নয়। আশা প্রচণ্ড সুখ অনুভব করলো। স্ত্রী হিসাবে যেমন তেমন, মা হিসেবে সে জিতে গেছে। এ কথা ভাবলেও যেন মন বাগিছে ভ্রমর উড়ে গান গায়ে আমোদিত হয়ে। এমন সময় হুট করে কলিং বেল বাজায়। সামান্য ভয়কেই উঠল আয়েশা। হাসি নিভে এলো অরণির, সরু চোখে তাকালো দরজার দিকে। বাসায় তো কারো আসার কথা নয়। অরণি দরজা খুলেন, দেখতে পেল একজন অপরিচিত মহিলা হাতে একটা বাটি নিয়ে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। পরনে হালকা রঙের সুতির শাড়ির, চেহারায় আভিজাত্য রয়েছে, বয়স 40 মুখটায় কি মায়া, নিশ্চয়ই সে যৌবনে অসম্ভব রূপবতী ছিল। অরণি কিঞ্চিৎ বিস্মিত নজরে তাকে অবলোকন করলো। সামনে দাঁড়িয়ে থাকা ভদ্র মহিলার নাম তনুজা, এখানকার একটা কলেজের লেকচারার। দোতলার ফ্ল্যাটে একাই থাকে সে, স্বামী সন্তান নেই তার। তনুজা নিজের পরিচয় দিতেই কুচকানো কপাল শিথিল হলো অরণি। সে সরে দাঁড়িয়ে তনুজাকে বলল, ভিতরে আসুন। বসার ঘরে বসার মতো ব্যবস্থা করা হয়নি এখনো, তাই অরণি তনুজাকে সোজা বেডরুমে নিয়ে গেল। তনুজা আয়েশাকে বলল, আপু, কালই আসতে চেয়েছিলাম, অত রাতে এসেছেন, বাসা গোছাতে ব্যস্ত ছিলেন ভেবে আসা হয়নি, তাই আজ চলে এলাম। বিরক্ত করে ফেললাম কি? আয়েশা অবিলম্বে বলল, সমস্যা নেই একদমই। তনুজা হাসলো সামান্য। এরপর অরণির দিকে তাকিয়ে আয়েশাকে জিজ্ঞেস করলো, কন্যা? আয়েশা হেসে মাথা নাড়ল। তনুজা অরণিকে জিজ্ঞেস করলো, কি নাম? সুন্দরী কন্যা। অরণি এমন সম্বোধনে লাজুক হেসে বলল, আঞ্জুমান অরণি। তনুজা প্রফুল্ল চিত্তে বলল, কি মিষ্টি। অরণির লজ্জায় মিশে যাচ্ছে। তনুজাকে তার এক দেখায় পছন্দ হয়ে গেছে। তার বাহিকতা, ড্রেসিং সেন্স, বাচনভঙ্গি, আন্তরিকতা সব কিছুই আভিজাতপূর্ণ। এমন একজন মানুষের থেকে কমপ্লিমেন্ট পেয়ে অরণি সত্যিই কিছুটা মিলিয়ে যাচ্ছে। আর তা অনুজা চোখেও পড়ল। এবার সে শব্দ করেই হাসলো, মার্জিতভাবে সেই হাসিতেও বিরাজমান। সে হাতের বাটিটা এগিয়ে দিল অরণির দিকে।
ভীষণ মিষ্টি মানুষদের জন্য সামান্য মিষ্টি এনেছি, পায়েস রেঁধেছি আপনাদের জন্য। অরুণীর হাতের বাটিটা নিয়ে বলল, আমাকে তুমি করে ডাকবেন প্লিজ, আমি আপনার অনেক ছোট, আর এসবের প্রয়োজন ছিল না একদমই। তনুজা জোর গলায় বলল, অবশ্যই প্রয়োজন ছিল, এত মিষ্টি মানুষদের কাছে খালি হাতে এলে পাপ লাগতো। তনুজার রসিকতায় আয়েশা ও অরুণীও হাসতে বাধ্য হলো। অরুণী বড়দের মাঝে থাকতে চাইল না, কিন্তু মাকে একা ছাড়তেও তার ইচ্ছে করলো না, তাই চুপচাপ একপাশে দাঁড়িয়ে তনুজাকে পর্যবেক্ষণ করল। একসময় গিয়ে তার ভীষণ জানতে ইচ্ছে করলে এত চমৎকার মানুষটা কেন জীবনে এতখানি একা। তার কি কোনো সঙ্গী হয়নি জীবনে? সে কি কখনো ভালোবাসা পায়নি, নাকি পেয়েছে এবং হারিয়েছে? এই মানুষটারও কি কপালে মন্দবাসা জুটেছিল? অস্বাভাবিক নয়, তার মাও তো চমৎকার একজন মানুষ, অথচ লোকটা তাকে ঠকিয়েছে। তার মানে কি রূপ, ঐশ্বর্য, মহত্ব, ব্যক্তিত্ব, কোনো কিছুই পুরুষকে ভাবতে জানে না। ভাবতেই বিষ লাগলো সবকিছু অরুণীর কাছে। মুখের ভেতরটা তেতো হয়ে উঠলো, হাঁসফাঁস লাগতে লাগলো। সে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে, ছাদের এক কোনায় গিয়ে বসলো। ছাদের অর্ধেকটায় বাগান করেছে ইপ্তি, বিভিন্ন ফুল গাছ লাগিয়েছে। এসবের পরিচর্যা করিম করে থাকে, তবে আজ যেহেতু ইপ্তি বাসায় আছে তাই নিজেই বিকেল করে চলে এসেছে। সব গাছে পানি দেওয়া শেষে ভালো করে গাছগুলো পরিদর্শন করছিল সে। আচমকা তার নজর যায় ছাদের উল্টো দিকে সিঁড়ির ওখানটায়। অরুণীদের ফ্ল্যাটের উপরের অংশে আরেকটা ছাদের মতো জায়গা আছে, সেজন্য ওখানে সিঁড়ির ব্যবস্থা। ইপ্তি লক্ষ্য করলে একটা অলিভ রঙের গোল জামা পরে তৃতীয় সিঁড়িতে উঠে গালে হাত দিয়ে বসে আছে মেয়েটি, মুখখানা মলিন। এমনিতেও তাকে হাসতে দেখা যায় না, সর্বদা এভাবেই তো থাকে, তাই বিশেষ কিছু না। ইপ্তি ছোট্ট করে শ্বাস ফেলল। সম্পূর্ণ একদিন হয়নি এই মেয়েটাকে চেনে সে, এটুকুতেই বড় কৌতূহলী বোধ করছে ওর ব্যাপারে, অথচ এরকমটা হওয়ার কথা ছিল না। ইপ্তি থমকালো, আদৌ কথা ছিল না। আচমকা সে আবারও টের পেল, নারী মাত্রই ছলনাময়, তারা দুনিয়ার যত চলাকলা আছে সব আয়ত্তে রেখেছে। সে আর ছাদে দাঁড়ালো না, দ্রুত পায়ে প্রস্থান ঘটালো। সিঁড়িতে ওরকম জোর পদধ্বনিতে অরুণী হতভম্ব হয়ে সিঁড়িঘরের দিকে তাকালো। এইমাত্র ঘটে যাওয়া ঘটনা নিয়ে সে একদমই অবগত নয়। আমজাদ অফিস থেকে ফিরে দেখলো তার সদ্য বিয়ে করা নতুন বউ বাড়ি থেকে পালিয়েছে, ফেলে গেছে একটা চিঠি। চিঠিটা পড়ে খুবই দিশেহারা হয়ে ফেটে পড়ল আমজাদ। এমন প্রতিক্রিয়ায় সকলে অবাক হলো। তার ছোট ভাবি ফরিনা হাত থেকে চিঠিটা নিয়ে পড়া শুরু করলো। শুরুতে করা কাক্য সম্বোধনা হত বিহম্বল হয়ে গেল ফরিনা। একবার উত্তেজিত আমজাদের দিকে তাকিয়ে পুনরায় পড়া শুরু করলো। সম্মানিত কাক্য, দুঃখিত, মুখে বললে আপনার প্রতি অন্তর থেকে আমার কোনো রকমের সম্মান আসছে না। এমনিই আপনি আমার চরম অপছন্দের একজন মানুষ ছিলেন। গ্রাম পরিদর্শনে যখন এসেছিলেন তখন আমাকে দেখে যে আপনার মনে লাড্ডু ফুটেছিল তা আমি টের ফেলে শরবতের মধ্যে ছাগলের দানা মিশিয়ে দিতাম। আফসোস, আমি বুঝতে পারিনি যে আপনার ফাঁকা গোফের তল দিয়ে এত শয়তানি। খোদার কসম, বুঝতে পারলে সেই রাতে যখন টয়লেটের জন্য বেরিয়েছিলেন রামদা নিয়ে পুরো এলাকার একটা চক্কর কাটিয়ে আনতাম আপনাকে। আমি বহু কষ্ট করে পড়াশোনা করছিলাম, প্রতিনিয়ত বিয়ের প্রস্তাব আসতো, কোচিং করাতাম, প্রাইভেট পড়াতাম। এ থেকে গ্রামে তেমন একটা উপার্জন করা সম্ভব না, তবুও যা ছিল আব্বাকে ওটুকু দিয়ে শান্ত রাখতে পারতাম। মাসের শুরুর কয়েকটা দিন, শেষে এসে আব্বা আবার গটক ডাকত। এভাবেই চলছিল আমার দিনগুলো। তারপর একদিন হুট করেই আব্বা আমাকে বলে বসলো 3 দিন পর আমার বিয়ে, পাত্র ঠিক করে রেখেছে, শিক্ষিত উচ্চ বিত্ত পরিবারের লোক। আমি রাজি হচ্ছি না দেখে আব্বা উঠতে বসতে অক্ষত্য গালি শুরু করলো। অবশেষে কান যখন পচে যাওয়ার উপক্রম, আমি রাজি হয়ে বসি। বিয়ের রাতে জানতে পারি পাত্র আমার বাপের বয়সী, হয়তো বাপের চেয়েও বছরখানেক বড়। কিন কর্তব্য বিমূঢ় হয়ে রইলাম। বুদ্ধি লোপ ফেলো আমার, কিছু বুঝে উঠতে পারছিলাম না। আর এর মধ্যেই আমার বিয়েটা হয়ে গেল নিজের বাপের বয়সী একটা লোকের সাথে। বিদায়বেলা আমি অবাক হতেও ভুলে গেলাম। জানতে পারলাম ছড়া দামে বিক্রি করা হয়েছে আমাকে। যে বেচেছে সে আমাকে জন্মে দেওয়া বাপ, আর যে কিনেছে সে আমার কিছুক্ষণ আগে কবুল করা স্বামী।
আমার দাম মাত্র 10 লক্ষ টাকা। প্রচণ্ড হাসলাম বিদায়ের সময়। মাকে জড়িয়ে ধরে একবার বললাম, অমানুষের সাথে সংসার করেছে কি করে এতকাল? মা মুখ লুকালো। আসলে সে আদৌ জানে তো? হয়তো হ্যাঁ। গ্রামে আবার স্বামীরা মহাপাপ করলেও স্ত্রীদের মুখে অদৃশ্য সেলোটেপ আটকে পা ধরে ঝুলে থাকার অলিখিত নিয়ম আছে। মা হয়তো নিয়ম পালনেই ব্যস্ত। সে যাক, আমার সাথে কি হচ্ছে সেটুকু বুঝে উঠতে না উঠতে আরও চমকপ্রদ কিছু ঘটেই যাচ্ছিল। আমি চমকাতে এমন পর্যায়ে চলে গেলাম যে কথা বলার শক্তিটাও হারিয়ে ফেললাম। আধ বয়সে বুড়ো কাক্কু শোনেন, এসব দুষ্টুমি করা উচিত না, এরকম দুষ্টুমি আর করবেন না। আপনার না বউ আছে ঘরে, এরপর বাইরে এত শোক যায় কেন? যাহ দুষ্টু, সবখানে এত সুরসুরি কেন? যৌবনের শুরুতেই সতীনের ঘরে ঢুকলাম, সেই ঘরে আবার আমার বয়সী আর একটা মিষ্টি মেয়ে আছে। একটু কি মায়া লাগেনি আপনার? কিভাবে পারলেন এসব করতে? আমার সাথে না হয় অন্যায় হয়েছে, আমি মানছি আমার ভাগ্যের দোষ। অথচ একত্রে 3 জন নারীর সাথে আপনি যেই অন্যায়টা করলেন, এটাকে ভাগ্য মানতে আমার বড় কষ্ট হচ্ছে। আমি এখনো বলতে পারছি না সেই নারীটিকে যার 23 বছরের সংসারে আমি কাটা হয়ে ঢুকেছি। আমি এখনো সেই মেয়েটির ঘৃণিত দৃষ্টি বলতে পারছি না, যার দুনিয়া এলোমেলো করার জড়ের অনুরূপ আমি এসেছি। অথচ আমার জানা মতো দোষ আমি করিনি, আমার সাথেও অন্যায় হয়েছে। আপনার স্ত্রী সন্তানের থেকে শিখেছি অন্যায়ের সাথে আপোষে না আসতে। আমি এখন কি করব, কোথায় যাব জানি না, শুধু জানি যতদিন আপনার মতো জানোয়ারের সাথে সংসার করব ততদিন নিজের প্রতি ঘৃণা জন্মাতে থাকবে। আর তা আত্মঘাতে রূপ নিতে খুব বেশি সময় নেবে না, অথচ জান বাঁচানো ফরজ, তাই আল্লাহ আমাকে মাফ করবেন নিশ্চয়। নিজের জীবনের প্রতি শতভাগ ভালোবাসা আমার ছিল, আপনার মতো নিকৃষ্ট লোকের জন্য সেই ভালোবাসায় আমি সামান্য ঘাটতিও আনব না। অতএব জানাবের নিকট আকুল আবেদন, সবাই রোকসানার মতো ভালো লোক হবে না। এদিকে একটু বিবেচনা করে পরবর্তী শাদীতে পাত্রী নির্বাচন করে বাধিত করবেন, নয়তো দেখবেন তার দিলে আমার মতো এত মায়া মহব্বত নাই। আপনার এক পা তো গর্তে গিয়ে আছে, সে ফালানোর আগে অন্য পা গর্তে ঢুকে এরপর ভাগবে। বুঝছেন মিয়া? উপদেশ দিচ্ছে, শোনেন, কাজে লাগবে। মেয়ের বয়সে কারো উপদেশ শুনলে ভালো ফল পাওয়া যায়। কুরকুরি আর সুরসুরি দুইটাই কমান, নইলে ভরা রাস্তায় লুঙ্গি খুলে দৌড়ানো লাগবে। 2, মানুষকে মানুষ মনে করবেন, নইলে শুয়োরও আপনাকে ত্যায্য করবে। আপনার মতো কচুর পস্তাসে লাথি মেরে দূরে সরাবে। আপনি দুর্গন্ধযুক্ত নালায় গোসল করে শান্তি পেতেই পারেন, তবে পরিষ্কার পুকুরে একবার লাফ মেরে দেখেন, সেই মজা। মনের আগাছা পরিষ্কার করে ধর্মের পথে ফিরে আসেন। আজকের মতো এখানেই খতম, আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ইতি রূপসী রোকসানা। পুনশ্চ আবার দেখা হওয়াটা কথার কথা বলেছি কাকু, সিরিয়াসলি নিয়েন না। আপনার মুখ দেখলেই ভূমি পাবে আমার, পরে লোকে প্রেগনেন্ট ভাববে। এদিকে আপনার সাথে এখনও আমার কিছু হয় নাই। যদি কিছু করতে যেতেন গত রাতে, আল্লাহর ওয়াস্তে একটা কোরবানি করে ফেলতাম রে কাকু। বেঁচে গেছেন, শুকরিয়া আদায় কইরেন। পৃথিবীটা বিষে ভরা, তার মধ্যে যারা জন্মেছে পবিত্র আত্মা নিয়ে, তাদের প্রায় শতভাগ পেয়েছি বিষাক্ততা। অন্যথায় যারা মন্দ লোক, তাদের বেলায় ওই নীতিটা খেটেছিল বিষে বিষক্ষায়। ইপ্তি পরপর 2বার ঠকেছে 2টো নারীর কাছে। প্রথমজন তার জন্মদাত্রী জননী, দ্বিতীয়জন তার 4.5 বছরের ভালোবাসা। ইপ্তি যখন 5.5 বছর বয়স, তখন তার প্রতি তার মায়ের জ্ঞানহীনতার প্রকাশস্বরূপ বাজে কিছু ঘটে। ক্ষুব্ধ হয় তার বাবা, অতঃপর ভীষণ শান্ত হয়ে তার মাকে জবার বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলে। অবিলম্বে তার মা নিজের ক্যারিয়ারকে বেছে নেয়। অতঃপর বিচ্ছেদ, আলাদা হয়ে যায় তার বাবা মা। ব্রোকেন ফ্যামিলিতেই ইপ্তি শৈশব কাটে। ইপ্তি বেড়ে ওঠা তার বাবার কাছে, বাবা দাদি। ইপ্তির ছোট্ট সংসার। ইঞ্জিনিয়ারিং করার সময় ইপ্তির সাথে তার ব্যাচমেট রাফার পরিচয় হয়। পরিচয়টা এত জলদি যে একটা প্রণয়ের সম্পর্কের রূপ নেয়, তা বিস্ময়কর ছিল বটে। 4.5 বছরের সম্পর্ক হঠাৎ জানতে পারে তার এক বন্ধু বিয়ে করেছে। ছবিতে দেখতে পেল বন্ধুর বিবাহিত স্ত্রী হিসেবে তারই প্রেমিকা হাসি মুখে দাঁড়িয়ে আছে পাশে। সামাজিক মাধ্যমে বিয়ের ছবি ছেড়েছে, ক্যাপশনে ছিল প্রণয় থেকে পরিণয়। অবিশ্বাস্য লেগেছিল এই বিষয়টা ইফতির কাছে। পরদিনই রাফা তাকে টেক্সট করে, ইফতি, ইফ ইউ ওয়ান্ট টু হেট মি,
ইউ ক্যান, বাট ফার্স্ট আই নিডেড টু সিকিউর মাই ফিউচার। এই জন্য বিয়ে করে ফেললাম, আর হাজব্যান্ড হিসেবে তোমাকে চুজ করলাম না। যেহেতু তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে, সো একটু এক্সপ্লেনেশন দিচ্ছে। নিঃসন্দেহে তুমি ভালো মানুষ হিসেবে চমৎকার, কিন্তু শুধু একজন চমৎকার মানুষ দিয়ে সারাটা জীবন চালানো যায় না। দায়িত্ববোধ লাগে, পার্টনারকে বোঝা লাগে। তুমি অসম্ভব পজিটিভ একজন মানুষ। আমার সাফোকেটেড লাগতো ইপ্তি, এত ভালোবাসা নেওয়া যাচ্ছিল না। আর রাফিদকে দেখে তখন মনে হলো ওর সাথে আমি হ্যাপি থাকবো, তাই একটু স্বার্থপর ও সুবিধাবাদীর মতো কাজ করলাম। ইচ্ছে করলে মাফ করে দিও আমায়, নয়তো যা খুশি করো। শুধু দীর্ঘশ্বাস পেল না, আর অভিশাপটা দিও না। এগেন আই চাইল্ড লাইক এ সেলফিশ, বাট কিছুই করার নেই। একটাই লাভ, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। সরি অ্যান্ড থ্যাঙ্কস ফর লাভিং মি। ইফতি রিপ্লাই করতে পুরো 2.5 দিন সময় নিয়েছিল। তার ছোট্ট করে বলেছিল, আমার ভালোবাসা যদি কারো গলার ফাঁসির দড়ির মতো লাগে, তবে তার মতো অযোগ্য আমার জন্য দ্বিতীয়টা হবে না। থ্যাঙ্কস ফর লিভিং মি। তারপর ব্লক। রাফা ও রাফি দুইজনকে সবখান থেকে ব্লক করে রেখেছিল ইফতি। ভালোবাসা তেমন আহামরি কিছু না, শুধু হয় কি মাঝে মাঝে একা লাগে, মাঝে মাঝে সব কিছু বিষণ্ণ লাগে, মাঝে মাঝে গোটা দুনিয়াকেই অসহ্য লাগে। এভাবে 2.5 মাস কাটার পর ইফতি নিজেকে সামলে নিয়েছিল। বিচ্ছেদের আজ 5 বছর পেরিয়েছে। ইফতির বয়স 24 থেকে 29 হওয়ার মধ্যবর্তী 5 বছরের জার্নিতে ইফতি অসম্ভব ম্যাচিওর হয়েছে। স্বভাব পরিবর্তনে ভীষণ গম্ভীর পর্যবেক্ষণশীলার দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয়েছে। সঙ্গে যেই জিনিসটা তার মধ্যে ভীষণ করে মিশে আছে, তা হলো একটা ভুল ধারণা, নারী মাত্রই ছলনাময়। ইফতি গতকালই কাজীপাড়ার বাসা থেকে তাদের গুলশানের এই বাসায় চলে এসেছে। এখন রাত 11:30 বাজে। বেডে হেলান দিয়ে শুয়ে সিগারেট টানছি ইফতি। পৃথিবীর সবচেয়ে মারাত্মক আসক্তি হলো নারী আসক্তি। নারীর প্রতি টান ধমে এলে সিগারেটের প্রতি টানটা অমনীয় হয়ে আসে। অন্য হাতে ফোন স্ক্রল করতে করতে সে ব্যঙ্গাত্মক হাসলো। আচমকা দরজা খোলার সামান্য শব্দে ইফতি সকচিত হলো। ডানে তাকিয়ে দরজার কাছে সাদেক সাহেবকে দেখি ইফতি দ্রুত সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেললো। সাদেক সাহেব তা দেখে বললেন, ফেলার প্রয়োজন নেই, তুমি স্মোক করো, এটা আমার অজানা নয়। ইফতি তাতে হেসে বলল, সে তো তুমিও করো। তাই বলে যেমন বাপের পাশে বসে লাইটার চাইতে পারি না, তেমন বাপের সামনে ধোঁয়া উড়াতে পারি না। এটুকু কাটছুটি তো রাখতেই হয়। সাদেক সাহেব এসে ইফতির পাশে এসে বসলেন। ইফতি জিজ্ঞেস করলো, কিছু বলবে আব্বু? না, এমনিই দেখে যাচ্ছিলাম। ঘুমিয়েছ কিনা? তোমার মন খারাপ? না বেটা, মন খারাপ টারাপ হয় না। সত্যি বলছো আব্বু? সাদেক সাহেব প্রত্যুত্তর অল্পক্ষণের নীরবতা দিলেন। ইফতি লম্বা করে শ্বাস টেনে বলল, গান শোনাবো? সাদেক সাহেব ঘুমোট হতে হতেও হলেন না ইফতির এই কথাটি শুনো। প্রফুল্ল চিত্তে বললেন, নিশ্চয় নিশ্চয়, দাঁড়াও গিটারটা নিয়ে আসি। ইফতি গিটারটা এনে আরাম করে বসলো। বাবার দিকে তাকিয়ে মেয়ে হেসে সুর তোলা শুরু করলো। এরপর গলার আওয়াজও যোগ করলো সে সাথে। আমার জন্য আলো ঝেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না। পুরো গানটা ইফতি গাইল অনেকটা সময় ধরে। এক পর্যায়ে গিয়ে সাদেক সাহেব ফট করে ইফতির বিছানায় শুয়ে পড়ে বললেন, এত জোশ গাছ রে বাবু, ঘুম পেয়ে গেছে, গাইতে থাক, শান্তিতে ঘুমে। ইফতি থেমে গেল, কপালে আঙ্গুল ঢলে বলল, নিজের রুমে যাও। কেন? জোয়ান ছেলের সাথে ঘুমাতে হয় না? তোর গার্লফ্রেন্ড রাগ করবে? ইফতি এ পর্যায়ে না হেসে পারল না। হ্যাঁ। সাদেক সাহেব জিজ্ঞেস করলেন, গার্লফ্রেন্ডটা কি সিগারেট? ইফতি এবার শব্দ করে হেসে বলল, হ্যাঁ, আমি ঘুমাচ্ছি। তোর গার্লফ্রেন্ড ব্রেকআপ করলে করুক, গুড নাইট। নতুন বাসায় মাকে নিয়ে অরুণীর 3.5 মাস কাটলো। এই 3.5 মাসে বেশ কিছু সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে। মিস তনুজার সাথে আয়শা ও অরুণী দুজনেরই দারুণ সখ্য গড়েছে। আয়শা নতুন পরিবেশে মানিয়ে নিয়েছে, সেই সঙ্গে রোজ রোজ এটা সেটা নতুন ধরনের খাবার রান্না করে অরুণীকে খাওয়ানো যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। মেয়েটা আয়েশ করে খাবে, এরপর সুন্দর সুন্দর প্রশংসনীয় কিছু বাক্য বলবে, যেমন মামুনি জাদু জানো, মামুনি সেরা সেরা, অতুলনীয়, মনে হচ্ছে জনম সার্থক, আরও নানান কথা। এসব শুনে আয়েশার খুশি ধরে না।
রান্নাটা সে ভালো পারে, রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। অরণিও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মাকে যতটা পারে সময় দেওয়ার চেষ্টা করে। ক্যাম্পাস, টিউশন, ক্লায়েন্ট এসব সামলে উঠে মাকে যতটা সময় দেওয়া যায় দিচ্ছে। এ থেকে সে রাতে ঘুম কমিয়ে নিয়েছে একদম। 4 ঘন্টায়ও ঘুমাতে পারছে না গত মাস ধরে। অরণের প্রথমে প্রচুর দুশ্চিন্তা হলে এখন তা লাগছে না। এখন সে টের পাচ্ছে মাকে নিয়ে সে অন্য কারো দয়া ছাড়াই চলতে পারবে। একটু কষ্ট করলে দুজনে বেশ ভালোভাবেই চলতে পারবে। এসব সুন্দর সুন্দর ঘটনার মধ্যে আরও কিছু ঘটেছে, তবে সেগুলোকে সুন্দর বলা যায় কিনা জানা নেই। হয়তো সুন্দর, হয়তো অন্য কিছু, তবে কুৎসিত মোটেও নয়। ইপ্তি যতবার এই বাসায় আসছে সম্পূর্ণ কাকতালীয়ভাবে অরণি নিজের প্রতি ইপ্তিকে আকর্ষিত করার জন্য কিছু তো করছে। এই তো গত মাসের কথা, সাদা কুর্তি পরে ছাদে দাঁড়িয়েছিল অরণি। তখন সন্ধ্যা করে আচমকা বৃষ্টি নামে। মেয়েটা ফ্ল্যাটে না ঢুকে সেখানেই দাঁড়িয়েই পাখির ডানার মতো দুহাত ছাড়িয়ে মুখখানা আকাশের দিকে ঘুরিয়ে রাখে। ঠোঁটের ভাজা ভাজা ঝল আর কোনায় প্রশস্ত হাসি। ইপ্তি সিঁড়িঘর থেকে আর ছাদে প্রবেশ করার দুঃসাহস দেখায় না, উল্টো ঘুরে ফিরে গেছিল নিজের ফ্ল্যাটে। তারপরে এমন এক অবস্থা হলো ইপ্তি ছাদে যাওয়াও বন্ধ করে রেখেছে। মেয়েটা তখন নিয়মিত যাওয়া আসা শুরু করে বারান্দায়। রাতভর বারান্দায় বসে ল্যাপটপে ডুবে থাকে একটা মানুষ না হেসে এতক্ষণ থাকতে পারে? এত বোরিং একটা লাইফ লিড করে এই মেয়েটা। ভাবতে গেলেই ইপ্তি চোখ মুখ কুঁচকে আসে। তারপর থেকে তো ওই বাসায় যাওয়াই বন্ধ করে রেখেছে। আজ এক জরুরি কাজ পড়ে গেল বিদায় আসতে হলে এখানে। তার সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় অরুণী তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিল। অসহ্য অসহ্য অসহ্য, মেয়েটা পিছু ছাড়বে না। না ভেবে ইপ্তি ফট করে বলে বসলো, স্ট্রোক করছেন কেন? কি সমস্যা? থতমত খেয়ে গেল অরুণী। তাকালো ডানে বামে, এরপর নিজের দিকে, সবশেষে ইপ্তির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, আসার পথে ব্রেন কি রাস্তায় ফেলে আসছেন, নাকি মলম পার্টি ধেয়ে দে বলে নিয়ে গেছে? চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, আসার পথে ব্রেন কি রাস্তায় ফেলে আসছেন, নাকি মলম পার্টিরা দিয়ে দে বলে নিয়ে গেছে? তীব্র তেজ মিশ্রিত ঝাঁঝালো আওয়াজ শুনে ইপ্তি কেসে উঠল। সে কেন অমন কথা বলল? বিপরীতে মেয়েটা কি করে এমনটা বলতে পারলো? ইপ্তি ভাবতেই পারছে না। পরিস্থিতিটা কাটিয়ে ওঠাও ইপ্তির দ্বারা সম্ভব হচ্ছে না। সে কি বলবে এখন? আবারও তাকালো সামনের মেয়েটির চোখে। সেই চোখের দৃষ্টি অসম্ভব দৃঢ়, জ্বলন্ত অগ্নি, যেন এখনই ভস্ম করে ছাড়বে। ইপ্তি শ্বাস ফেলে বলল, আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি, যেখানে সেখানে পাগলামো করে বেড়াচ্ছি। অরণ্যের কঠোরতা কিছুটা নেমে এলো, তবে গাম্ভীর্যের এক বিন্দুও সরল না। সেভাবেই বলল, ডাক্তার দেখান। ইপ্তি অপমানিত বোধ করতে করতেও করল না, থমথমে গলায় বলল, ঠিক আছে। বিপরীতে অরুণী পাশ কাটিয়ে চলে গেল। এবার বেচারা ইপ্তি বহু কষ্ট পেল, সেই সঙ্গে অপমানিত বোধ করলো। এমন মেয়ে প্রতি দুর্বলতা আসার ছিল তার। মেয়েটার ভাজি তো সহ্য করে এড়িয়ে যাওয়া যায় না। অরণি বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসে গেল। সেখানে তাবাসসুমের সাথে দেখা হলো। তাবাসসুম এখন আগের মতো রসিকতা করলো। অরণি প্রাণ খুলে হাসে না। উপরে যা হাসে তাতে দুঃখবোধটা তাবাসসুমের মধ্যেও এসে যায়। অরণিকে দেখে সে এগিয়ে এসে বলল, বন্ধু জলিলউদ্দিন আমাকে প্রপোজ করেছে। অরণি কপাল কুঁচকে বলল, এরপর? রিজেক্টেড? কেন? তোর না ক্রাশ? কসুর ক্রাশ আমার? ক্রাশ জিনিসটা আসলে পরিবর্তনশীল, আজ এখানে কাল সেখানে পরশু অন্যখানে, এভাবেই চলে। ও আচ্ছা। তাবাসসুম এক হাতে অরণিকে জড়িয়ে ধরে বলল, দোস্ত বল, তুই কেমন আছিস? ভালো আছি, তুই ভালো? তাবাসসুম ছলছল চোখে তাকিয়ে বলল, তোর দুঃখবোধ আমাকে কাঁদাচ্ছে। আমি ভালো থাকতে পারছি না কেন? অরণির খুব খারাপ লাগলো। সে অসহায় চোখে তাবাসসুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। ফ্ল্যাটে আসা একাই আছে। মেয়ের জন্য আজ কিছু নাড়ু আর আচার বানাচ্ছে সে। পুরো ফ্ল্যাটটা গোছানো হয়ে গেছে। এই 3 মাসের অক্লান্ত পরিশ্রমে অরণি মায়ের সাথে মিলে সংসারটা সাজিয়ে ফেলেছে। হঠাৎ কলিং বেল বাজায়। আসা হাত ধুয়ে এগিয়ে যায় ওদিকে। দরজা খুলে সামনে তনুজাকে দেখে মুচকি হাসল সে। তনুজা নিজেও ঠোঁটে মেয়ে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। সে ঠোঁট চেপে হেসে বলল, ভেতরে আসতে পারি?
আয়শা গাল ভরে হাসলো। নিশ্চয়। তনুজা ভেতরে চলে এলো। একটা ভালো সুঘ্রাণ আমোদিত হয়ে বলল, আবু কি বানাচ্ছেন? আয়শা তনুজাকে নিয়ে কিসে নিয়ে চলে এলো। তারপর দেখালো কি কি বানাচ্ছে। তনুজা তাতে বলল, আপনার রান্নার হাত ভীষণ ভালো, আপনি চাইলে কুকিং ক্লাস করাতে পারেন অনলাইনে। বর্তমানে কিন্তু খুব চলছে এসব, সব ধরনের সুবিধা হাতের নাগালে আছে, আমাদের উচিত কাজে লাগানো। আর আপনি যার হাতের না, 2-3টে রেসিপিতে ফলোয়ার কয়েক হাজার হয়ে যাবে, দেখে নেবেন। আচ্ছা, প্রশংসনীয় বাক্যের লজ্জা পেল। মেয়ে ছাড়া কোনোদিন কেউ তার প্রশংসা করেনি। বিয়ের পর তো যেন সব কিছু নিখুঁত করা শ্বশুরবাড়ির একটা দাবিই ছিল। একটু এদিক সেদিক হলেই বরঞ্চ খোটা শোনা লাগতো। সেখানে তার প্রচণ্ড ভালো কিছুতে কারো প্রশংসা, এটা চাহিদা থেকেই মুছে গেছিল অগোচরে। তনুজা বলল, পূজার ছুটিতে কলেজ অফ, একা একা লাগছিল, তাই আপনার কাছে চলে এলাম। ভালো করেছ, একা একা থাকা লাগে সারাদিন, তুমি এলে আমার ভালোই লাগে, আর তোমারও সঙ্গ আমার ভীষণ পছন্দ। তনুজা প্রশস্ত হাসলো। আরও কিছুক্ষণের কথোপকথনে হুট করে আয়শা জিজ্ঞেস করলো, তনুজা, আমি কি তোমাকে ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? তনুজা কিছুটা থমকালো, পরপর মাথা নেড়ে বলল, অবশ্যই পারেন। আয়শা সময় নিয়ে শুধালো, তুমি বিয়ে করনি? তনুজা মিহি হাসলো, আপু আমি ডিভোর্সি। আয়শা ব্যাপারটা কিছুটা আন্দাজি করে নিয়েছিল। সাধারণত বিবাহিত আর অবিবাহিত মহিলাদের মধ্যে কিছুটা দৈহিক গঠনের পার্থক্য থাকে। তনুজাকে দেখে বিবাহিতই মনে হয়, কিন্তু স্বামী যেহেতু নেই, তাই আয়শার ধারণাই ছিল এমন কিছু। কৌতূহল তার দমছে না, এদিকে আর কিছু জিজ্ঞাসা করতে পারছে না। তনুজা নিজ থেকেই তাই বলল, আমার বিয়ে হয়েছিল 17 বছর বয়সে, ডিভোর্স 23 বছরে। তারপর মামার কাছে থেকে পড়াশোনা শেষ করি, একটা ভার্সিটির লেকচারার ছিলাম। কিছু বছর পর ওই জবটা ছাড়তে হয়, আর এখন এখানে চলে আসি। কি স্মুদি! নিজের জীবনের স্রোতের দিক অল্প কয়েকটা শব্দে জানিয়ে ফেলল। অবাক হয়ে আয়শা জিজ্ঞেস করলো, তোমার তো সুযোগ ছিল, আবার বিয়ে করনি কেন? বিয়েই সব? আয়শা থতমত খেয়ে গেল। না, কিন্তু আর কারো প্রতি ভালোবাসা আসেনি, এসেছিল। তবে তনুজা চোখে হাসলো। ইমতিয়াজ তালুকদার শুদ্ধ একটা নেশা, একটা আবেগ, একটা অদ্ভুত ছিনছিনি সুখ, একটা হাসতে থাকা মুখ। কোকড়া ছিল ছেলের গজ দাঁতের হাসি। ছেলেটা কথায় কথায় চুলগুলে হাত বুলিয়ে হাসতো, সুখে হাসতো, ব্যথায় হাসতো, রেগে গিয়েও হাসতো, অসম্ভব যন্ত্রণায় কান্না করার বদলেও হাসতো। গান গাওয়ার উপর প্রবল যোগ ছিল, তারও অধিক যোগ ছিল আমার উপর। সে গান গাইতে ভালোবাসতো, চিঠি লিখতে ভালোবাসতো, প্রতিটি পঙ্গতি আমাকে উৎসর্গ করে দুষ্ট হাসতে ভালোবাসতো। আমার প্রতি তার দুর্বলতা আমাকে অবাক করতো প্রতিনিয়ত। যেই ভালোবাসা আমি আজন্ম চেয়ে এসেছি, সেই ভালোবাসা না চাইতে এই ছেলেটা আমাকে দিয়ে ছেড়েছিল। আয়শা মন্ত্রমুগ্ধের মতো শুনে গেল। তনুজা থামতে দেখে জিজ্ঞেস করলো, তবে তার মধ্যে কি সমস্যা ছিল? এক বুক যন্ত্রণার সাথে তনুজা হাসলো। সে আমার চেয়ে 8 বছরের ছোট একটা পাগল ছেলে ছিল, আমার স্টুডেন্ট ছিল। আজ আমার 39 বছর, ছেলেটা পুরুষ হয়েছে, তার 31 বছর। একটা কাঁটা এসে বিঁধল আয়শার গলায়। হাসফাস লাগলো তার। পৃথিবীতে ভালোবাসার মতো অসহায় জিনিস দ্বিতীয়টা হয় না। যার থেকে চাই তার থেকে পায় না, যে দিতে চায় তার থেকে নেই না। আশ্চর্য সব। এমন সময় তনুজার ফোনে কল এলো একটা প্রাইভেট নাম্বার থেকে। সে ড্রয়িং রুম সংলগ্ন বারান্দাটিতে চলে এলো। কল রিসিভ করে কিছু বলল না, চুপচাপ বিপরীত ব্যক্তিটির কথা বলার অপেক্ষায় রইল। অথচ যেই লোকটা কল দিয়েছে সেও কথা বলছে না, বড় বড় শ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসের শব্দ ভীষণভাবে শোনা যাচ্ছে। তনুজা আরও চুপ হয়ে গেল, থমকানো নজরে এক তাকিয়ে রইল। নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে গেল। ওপাশের ব্যক্তিটি আরও অস্থির হলে এভাবে 5 মিনিট কেটে গেলে সে অর্ধেক গলায় বলল, আমি কি বাতাসের সনসন ভন ভন আওয়াজ শুনতে কল দিয়েছি? একটু কথা বলেন, হ্যালোটাই অন্তত বলেন। শ্বাসও নিচ্ছেন নিঃশব্দে। কি চাইছেন? দম বন্ধ হয়ে মরে যায়? যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন, ফাইন, আমি মেনে নিয়েছি, কিন্তু মাঝে মাঝে একটু কল দিয়ে আপনার আওয়াজটা শুনতে পারবো না? সব সময় তো কল করি না। অমন করেন কেন? এই পর্যায়ে এসে পুরুষ এলে আওয়াজটাই বাচ্চামো আল্লত শোনালো। তনুজা না হেসে পারল না।
ওপাশের হাসির শব্দ শুনতে কলের ওপাশে থাকা ভদ্রলোক একটা হার্টবিট মিস করলো। বুকে হাত ডলতে ডলতে ডাকলো, মিস তনুজা। তনুজা দ্বিতীয়বারের মতো থমকে গেল। তার কাজই যেন আজ শুধু থমকানো, কথা তো বলছেই না, আওয়াজও করছে না। তারপর অনেক অনেক চেষ্টা করে সে বলতে সক্ষম হলো, বলো শুদ্ধ, কেমন আছো তুমি? না, শুদ্ধ আর পারলো না। বুকে হাত রেখে সোজা বেডের উপর পড়ে গেল। সামান্য শব্দে তনুজা ভড়কালে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এই কণ্ঠস্বরটা, এই পাষণ্ড মানুষটার গলার আওয়াজ শুদ্ধর কাছে কি? সেটা কিভাবে বোঝাবে তাকে? আজ কত বছর পর তনুজা তার নাম ধরে ডাকলো। এই সুখে আগামী কয়েক ঘন্টা সে এভাবেই চিত হয়ে পড়ে থাকবে। শুদ্ধকে কথা বলতে না দেখে তনুজা ডাকলো, শুদ্ধ। বুকে হাত রাখা অবস্থায় শুদ্ধ আবেশে চোখ বুঝলো, মরে গেছে। অরণ্যের প্রতি দিনকে দিন ইপ্তির অনুভূতি বেড়েই চলছে। এখন ইপ্তি এই বাতাসেই এসে থাকা শুরু করেছে। দূরত্ব যেহেতু কাছে টানছে, এবার কাছে থেকেই দেখবেন। দেখা যাক নৈকট্য দূরত্ব বাড়ায় নাকি সব ধরনের সংশয় মেটায়। বারান্দায় বসে সিগারেট টানছিল ইপ্তি। অরণি ল্যাপটপ নিয়ে বারান্দায় আসতেই সিগারেটের ধোঁয়ায় কেসে ওঠে, আবার ফিরে যেতে নেবে। এমন সময় ইপ্তি ডেকে ওঠে, কেসে কি মনোযোগ আকর্ষণ করতে চাইছেন আপু? অরণ্যি কটমট করে তাকিয়ে বলল, ডাক্তার দেখানোতে এত গাফিলতি কেন করেন ইফতেখার? আপনি ডাক্তারই কেন পড়েননি? আপনার কাছেই দেখাতাম। আমি ডাক্তার হলে আপনাকে সিগারেটের ছাই পানিতে গুলে ইনজেক্ট করতাম। এতে কি বিশেষ কোনো উপকার হয় আপু? অবশ্যই হয়। এতে দুনিয়া থেকে পাগলের পরিমাণ কমে যায়। আমাকে মেরে ফেলার এত ইচ্ছা? তবে আসুন প্লাটে, গলা টিপে ধরুন। এই প্রথম অরণিকে তার সাথে ঝগড়া সুরে রসিকতা করতে দেখল ইপ্তি, তাই নিজেও এতগুলো কথা বলে ফেলল। অথচ শেষ কথার প্রেক্ষিতে অরণি জিজ্ঞেস করা প্রশ্নটা শুনে লজ্জায় ইপ্তি সম্পূর্ণ লাল হয়ে পড়ল। বারান্দায় আর এক মুহূর্ত মেয়েটার সামনে দাঁড়াতে পারল না। আর একটু দাঁড়ালে হয়তো ইপ্তির অসংবেদনশীল মনটা বলে উঠত, সে আসলেই নৈকট্য চাইছে। কেন না? অরণি জিজ্ঞেস করেছে, স্পর্শ চাইছেন? ভার্সিটি থেকে টিউশনিতে গেল অরণি। ওর স্টুডেন্টের নাম মিথি। দেখতে ভীষণ মিষ্টি, হাসলে গালে টোল পড়ে বলে মিথি সারাক্ষণ হাসতে থাকে। নিজেকে সুন্দর দেখানোর জন্য মেয়েটা সবই করে। কেউ কেউ তো কাঁদতে গিয়েও আয়না দেখে কিভাবে সুন্দর করে কাঁদা যায় তার অনুশীলন করে। অরণিকে দেখে মিথি ঘালবাড়া হাসি দেখিয়ে সালাম দিয়ে বলল, কেমন আছেন ম্যাম? অরণি সালামে জবাব নিয়ে বলল, এই তো ভালো আছি, তুমি? আমিও ভালো। ওকে, গতকালের পড়া পড়েছ? মিথি দুধারা মাথা নেড়ে নেতিবাচক জবাব দিল। অরণ্যি জিজ্ঞেস করলো, কেন? আসলে ম্যাম, গতকাল কি হয়েছে জানেন? আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ফার্স্ট ডেট ছিল। ফিরতে ফিরতে রাত 9টা বেজে গিয়েছিল। এসে আর পড়া হয়নি। অরণ্যি ভড় করে শ্বাস ফেলে বলল, সামনে এই সেচ্ছে, আর এটা তোমার ডেটের সময়? মিথি হিহি শব্দ করে হেসে বলল, অসময়ে তো নয় ম্যাম। তাছাড়া হিসেব করে সময় মিলিয়ে কাজ করা যায় না। যখন করে ফেলা হয় তখনই তার সময়। বুঝলাম। ফিজিক্স বের করো। মিথি বই বের করতে করতে আর চোখে তাকালো অরণ্যের দিকে। ঠোঁট চেপে জিজ্ঞেস করলো, ম্যাম, আপনি কোনোদিন ডেটে যাননি? এত বাড়তি কথা বলে মেয়েটা। অরণ্যের ইচ্ছে করছে নিজের কপাল চাপড়াতে, অথচ তা করতে না পেরে সে অসহায় চোখে তাকিয়ে রইল, থমথমে গলায় বলল, পড়ায় ফোকাস করো। যেদি দুষ্ট অসভ্য মিশুক। মিথি 2 মিনিট পরে আবার জিজ্ঞেস করলো, ম্যাম, আপনার বয়ফ্রেন্ডের নাম কি? অরণি শুনলো না যেন। মিথি এরপর বলল, আমার এর নাম চিকু। আমার 3 বছরের সিনিয়র, পুরান ঢাকাইয়া। ভাবজান মানবে না, এই জন্য এই সিচির পর পালাবো। ম্যাম, আপনি বিবাহ করবেন না? তার সম্পূর্ণ কথায় ঠাট্টার সুর ছিল। এখনকার এই বাচ্চা কাচ্চারা বড় ছোট মানে না, কার সাথে কি ভোলা লাগে তাও বোঝে না। অরণ্য হতাশ হয়ে ভাবলো সেসব প্রচণ্ড ধৈর্যের সাথে বলল, তুমি কোন কোন টপিকে উইক আমাকে জানাও, আর সেগুলো প্র্যাকটিস করব। মিথু বলল, আমি আন্ডারস্ট্যান্ডিং উইক ম্যাম। জিকুর কলকাতা বলার জন্য মুখ খুলে ক বললে আমি কুত্তার বাচ্চা শুনতে পাই। এরপর ঝগড়া লাগিয়ে দিয়ে এই বলে, ওই বাঙ্গির ফু, তুই আমার কুত্তার বাচ্চা কইলি কোন সাহসে? মিথি একটু থামলো, চরম হতাশ গলায় বলল, আপনিই বলেন ম্যাম, এভাবে কি চলে?
ধৈর্য ও ধৈর্যের বর্ডারে দাঁড়িয়ে অরুণী বলল, ফার্স্ট পেপারে কোনো সমস্যা নেই তাই তো? মিথি এবার পড়ায় মন দিল। অরুণী হাফ ছেড়ে বাঁচল। ইপ্তির সাথে অরুণীর দেখা হলো মেট্রো স্টেশনে। দুজনে বাসায় ফিরছে। ইপ্তি একবারই কথা বলেনি, অরুণীও না। অথচ দুইজন দুই দিকে না গিয়ে বরঞ্চ দুই হাত ব্যবধানে এগোচ্ছে। আসামকে ইপ্তি লক্ষ্য করলে একটা আধ বয়সী লোক অরুণীর খুব কাজ দিয়েই এগোচ্ছে। একটু পরপর দূরত্ব কমাচ্ছে। সে হাত উঠালো ছোঁয়ার তাগিদে। চোখে লালসা। আসামকে ইপ্তির রক্ত মাথায় উঠে গেল। তীব্র রাগ মিশ্রিত চোখে তাকালো সে। খপ করে ধরে ফেললো হাতটা। লোকটা ভয় পেয়ে ইপ্তির দিকে তাকালো। ইপ্তি ওখানে স্থির দাঁড়িয়ে আছে, রক্ত লাল চোখে। হাতের শিরা ফুলে উঠছে। অরুণী তখন অনেকটা এগিয়ে গেছে। লোকটা কিছু বলতে মুখ খুলতে যাচ্ছিল, অমনি ইপ্তি ঘুষি মরে বসলো লোকটার বাম চোয়ালে। মুহূর্তে লোক জড়ো হয়ে গেল ওখানে। আশেপাশে ভিড় ও কোলাহল জমে গেল। ইপ্তি দুই ঘুষিতে লোকটাকে ফেলে দিয়েছে রাস্তায়। বাকিটা পাবলিক দেখে নেবে। অরুণী আওয়াজ পেয়ে এদিকে তাকিয়ে ভিড় ছাড়া কিছু দেখতে পেল না। ভাষায় যে ইপ্তি নিয়ে এটুকু দেখে স্বস্তির শ্বাস ফেলল। কিছুটা আগাতে কোত্থেকে যেন পাশে এসে ইপ্তি দাঁড়ালো। অরুণী দেখেও চোখ সরিয়ে নিল। ইপ্তি পাশাপাশি যথেষ্ট দূরত্ব রেখে হাঁটতে হাঁটতে ডাকলো, অরুণী। অরুণী জবাবে ছোট্ট করে বলল, বলুন। ইপ্তির সামনে তাকিয়ে বলল, আপনার প্রতি আমার অসীম কৌতূহল। আমি আগ্রহ দমাতে হিমশিম খাচ্ছি। এমন তো অবস্থায় কি করতে পারি? অরুণী এতে বিন্দুমাত্র অবাক হলো না। নির্লিপ্তভাবে বলল, ব্যাপার না। দৃষ্টির শুরু থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি সৃষ্টির শুরু থেকে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের প্রবল আগ্রহ। ইপ্তি থমকে গেল সামান্য। আপনি আমার জন্য নিষিদ্ধ? আশেপাশে তাকিয়ে অরুণী বলল, হ্যাঁ। আপনি নিশ্চিত? হ্যাঁ। তারা নিজেদের বাড়ির গলিতে চলে এসেছে। এদিকে মানুষের যাতায়াত নেই বললেই চলে। ইপ্তি ভীষণ অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ল। তাই দেখি কিছুটা সামনে অরুণীও দাঁড়ালো। এগিয়ে গিয়ে মুখোমুখি হলো ইপ্তি। শক্ত গলায় শুধালো, কিভাবে? অদিতি চোখে চোখ রাখলো, দৃঢ়তার সাথে বলল, পুরুষ মানুষের প্রতি বিন্দু মাত্র যোগ আমার নেই ইপ্তি। আপনি সুদর্শন, আপনি ব্যক্তিত্ববান, আপনি বড় সুপুরুষ। অথচ আমি এদিকটাই বীত সমস্ত্র। একই ব্যথা। তবে ইপ্তির কেমন অদ্ভুত অনুভূতি হলো। সে কিছু বলতে চেয়েও পারল না। কি বলবে তাও ভেবে পেল না। পাশ কাটিয়ে অরুণী চলে গেল। যাওয়ার আগে কোমল গলায় বলে গেল, ইপ্তি, নিজেকে সংযত করুন। আপনাকে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগবে না। এরপর কেটে গেল আরও 4 মাস। ইপ্তি নিজেকে সংযত করা তো দূর, কৌতূহলী কদম আটকাতে অবধি পারেনি। সে 1 পা 2 পা করে এতটা দূর এগিয়ে গেছে যে এখন আর ফেরার পথ নেই। ব্যাপারটা এমন না যে সে প্রেমে পড়েছে অরুণীর। প্রেম জিনিসটা ভিন্ন, সেরকম অনুভূতি আসেনি এখনো। তবে এর চেয়ে ভয়ঙ্কর কিছু ঘটেছে, অদ্ভুত কিছু, বিশেষ কিছু, অন্যরকম কিছু, ক্ষতিকর কিছু। সেই কিছু একটাকে আমরা চাইলে অভ্যেস বলতে পারি। ইপ্তির ইচ্ছে করছে গুলশান থেকে অফিস করতে পারতো, এখান থেকে দূরত্ব কমই বটে। অথচ তা না করে কাজীপাড়ায় ফ্ল্যাটেই থাকছে সে। এখানে থাকতে স্বস্তি বোধ করছে, শান্তি পাচ্ছে। যখনই অস্থিরতায় হাসপাস করতে থাকে তখনই সে উপরের ফ্ল্যাটের ভীষণ উদ্ভট মেয়েটাকে ভাবে। সেই মেয়েটা আরও অধিক একাকিত্বে স্থির থাকছে। সে কি মেয়েটা সে বেশি দুর্বল? সে কেন অল্পতেই ভেঙে পড়বে? এসব ভেবে ইপ্তির দুঃখ বিলাস করা হয় না। 2-4টে সিগারেট উড়িয়ে কাজে মনোযোগী হয়। অভ্যস্ত কাজগুলোর বিশ্লেষণে সে রোজ ভোরে উঠে বারান্দায় গিয়ে বসে। কাজ করতে করতে বেতে সোফাটিতে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়া মেয়েটাকে ভোরের প্রথম আলো ভীষণ স্নিগ্ধ দেখায়। ইপ্তির দিনের শুরুটা এভাবেই হয় তাকে দেখে। এরপর অফিস যায়, ফেরে বিকেলের পর। তখন থেকে বারান্দায় বসে স্মোক করতে করতে অপেক্ষায় থাকে মেয়েটির বাসায় ফেরার। খুবই সাধারণ, অথচ ইপ্তি চোখ ফেরাতে পারে না এমন ভঙ্গিমায় গুলির ওই মাথা থেকে এগিয়ে আসতে থাকে মেয়েটা। পরনে সবসময় হালকা রঙের গোল জামা, প্লাজো আর ওড়না। চুলগুলো বেশিরভাগ সময় বিনুনি গাঁথা থাকে, মাঝে মধ্যে হয়তো কোনো রকমে একটা কাতা দিয়ে খোপা করে রাখে। মুখে কখনো কোনো প্রসাধনী ব্যবহার করে না। চোখের সামান্য কাজ হলো না। ইপ্তির বড় ইচ্ছে করে এই মেয়েকে শাস্তে দেখতে, কেননা সজ্জিত অরুণীকে কল্পনা করাটি একটু কষ্টসাধ্য ইপ্তির জন্য। অরুণী তটস্থ পায়ে যখন এগিয়ে আসতে থাকি, ইপ্তির জলজলে দৃষ্টি এক মুহূর্তের জন্য অন্যত্র যায় না।
তখন সে নিষ্পলক দেখে, যেন 1 সেকেন্ড অন্যদিকে তাকালে সেই 1 সেকেন্ডে অরণিকে দেখা থেকে সে বঞ্চিত হবে। মাঝে মধ্যে এই সময়টা অরণির বিশেষ সময়, যে সময় ছাদের মোটা রেলিংয়ের উপর বসে বসে বই পড়ে চা খায়। তনুজার পোষা বিড়ালটা ছাদে গুড়গুড় করতে থাকে। ইপ্তি সেই বিশেষ সময়ে কফির মগ হাতে নিয়ে ছাদে যায়। পুরো ছাদে ফদুদুলি ফেলতে ফেলতে কফি শেষ করে আর চোখে অরণিকে দেখতে থাকে। কফি শেষ হতেই চলে আসে। অরণিকে কিছু বলে না সে, অরণির নিচ থেকে কিছু বলেনি কোনো দিন। আজ পূর্ণিমা, সন্ধ্যের আকাশটা ভোরের সূর্য ওঠার আগ মুহূর্তের আকাশের মতো দেখা যাচ্ছে। ঠিক কেমন মিষ্টি জ্যোৎস্না, মন খুশি হয়ে যে এমন দিনে। একই প্রস্তুতি নিয়ে ইপ্তি কফি বানিয়ে ছাদে এলো আজ। পরনে তার অলিভ রঙের টি শার্ট, কালো টাজা। ছাদের দ্বারে পা রাখতে এক নজরে পুরো ছাদে চোখ বোলাতে লাগলো ইপ্তি। কান্নি শেষে চোখ আটকে গেল তার। স্মিত হলো সে। অরুণীর পরনে হালকা রঙের একটা শাড়ি, সেই প্রথম তাকে শাড়ি পরিহিত দেখলো। সন্ধে সময় বলে ঠিক রংটা বোঝা যাচ্ছে না। চুলগুলো খুলে একপাশে এনে রাখা, প্রসাদনী ছাড়া মুখটা ছাদের আলোয় জল করছে। হাতে রয়েছে একটা বই, ছাদের আলোয় বই পড়া যায় না। আর লক্ষ্য করে ইপ্তি দেখলো অরণি আসলে বই পড়ছে না, বইটা বাজ করে কোলের উপর রেখে দিয়েছে। সম্ভবত বিকেলের পর এসেছিল এখানে, তখনই পড়ছিল। আলো নেমে এলে বইটা এখানেই রেখে দেয়। ইপ্তি এগিয়ে গিয়ে দাঁড়ালো অরণির পাশে। অরণি মাথা ঘুরিয়ে তাকিয়ে বলল, কিছু বলবেন? ইপ্তি মাথা নাড়ল ইতিবাচকভাবে, অথচ কিছু বলল না। মিনিট 5 নিস্তব্ধ তাকে উৎসর্গ করে কাটিয়ে অরণি বলল, বলুন ইফতেখার। ইপ্তি বড় করে শ্বাস টেনে বলল, তোমাকে ছাদের মতো দেখাচ্ছে। অরণি মলিন হাসল। পরনির্ভরশীল এমন প্রশংসনীয় বাক্যের বিপরীতে কেউ যেমন বাঁকা প্রশ্ন করে, ইপ্তির জানা ছিল না। তাই সে কি বলবে তাও ভেবে পেল না। অরণি আপন মনে বলা শুরু করলো, ছাদ, সে সূর্যের আলোয় নিজেকে আলোকিত করে। তার নিজস্বতা নেই। সে রাতের আধারে আসে, রাত শেষ হতেই বিদায় নেই। এমন বিশেষণ আমার কাছে প্রশংসনীয় লাগে না। ইপ্তি মুচকি হেসে বলল, ছাদ, সে স্নিগ্ধ, সে সৌন্দর্যের আরেক নাম, সে বিশুদ্ধতার আরেক নাম। সে জাগতিক সকল আধার চুষে নেয়। দিনের সময় তো কাউকে প্রয়োজন পড়ে না, সে রাতে আসে, সে দুঃসময়ে আসে। লক্ষ্য করো, এখানে দিন হচ্ছে সুসময়, রাত হচ্ছে দুঃসময়। তুমি কি তবে চাঁদ নও? এখনো দ্বিধা করবে? অরণি ছলছল চোখে তাকালো। কিছুটা এগিয়ে গিয়ে ইপ্তি অরণির মাথায় হাত রেখে বলল, একা লাগছে? চাঁদের মতো? চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট চাচ্ছেন কিনা তাও কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।